ছি ছি ছি, এটা কি দেখলাম? এটা দেখার আগে আমার চোখে মাস্কারা পড়ল না কেন? ছেলে মেয়ে বংশের নাম বাথটাবে ডুবিয়ে দিল একেবারে, তাও সাবান ছাড়া। হায় হায়, এ কি হয়ে গেল? এই দিন দেখার আগে এই বিহাইনার পাছায় ফোড়া হয়ে গেল না কেন? এখন সমাজে বডি দেখাবো কিভাবে আমি? বিহান পাশ থেকে ঘাড় বাঁকিয়ে আবিরের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তুই সমাজে বডি দেখাইয়া বেড়াস? সমাজে মুখ কেমনে দেখামু এইডা না কবি? আবির মুখ চোখা করে বিরক্তির সুরে বলল, মুখ দেখায় তোদের মতো আবালরা। আবিরের এই হট বডিটা থাকতে মুখ কোনো দুঃখে দেখাতে যাব? এত খাটুনি করে বডি বানাইছি কি পাথর ঘাটায় খোয়া ভাঙার জন্য? তুই অফ যাত। এখানে পোলা মাইয়া চুরি করে দেখা করে বংশের এলইডি লাইট নিভিয়ে দিচ্ছে, আর তুই পড়ে আছিস শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে। কথা তো এক্কেরে হাঁচাই কইছোছ। আদি এইডা এক্কেরে ঠিক করে নাইকা। আমগো কথা অমান্য কইরা এমতে চুরি কইরা দেখা করবার আইছা দিলে চোট দিছোছ। নূর বোধহয় আজকের মতো লজ্জাজনক পরিস্থিতিতে জীবনেও পড়েনি। লজ্জায় মাটি খুঁড়ে ঢুকে যেতে পারলে বাঁচে সে। রাতে আদিত্যর সাথে এখানেই ঘুমিয়ে পড়ে নূর। আদিত্য তাকে জড়িয়ে নিয়ে গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে যায়। ওভাবেই সকাল পর্যন্ত থাকে তারা। ঘুম ভাঙে ওদের হইচইয়ে। যখন চোখ খোলে তখন মুখের উপর ঝুঁকে থাকা কয়েক জোড়া চোখ ফুটবল আকার করে গেড়েছিল ওদের উপর। হকচকিয়ে উঠে সোজা হয়ে বসে নূর। আর তখন থেকেই আবিরের মহান উক্তিগুলো শুরু হয়। লজ্জায় মরি মরি হয়ে যায় নূর। না পারছে এখানে বসে থাকতে, না পারছে কারোর দিকে তাকাতে। কিন্তু বিপরীতে আদিত্য একেবারেই ভাবলেশহীন। বরং তাকে দেখে মনে হচ্ছে সে চরম বিরক্ত এদের উপস্থিতিতে। পারলে তাদের এই মুহূর্তে বিরক্ত করার অপরাধে এই সবগুলোকে নাম না জানা কোনো গ্রহে ছুঁড়ে মারে। না হয় মিসাইল দিয়ে ব্লাস্ট করে দেয় সবগুলোকে। সকাল সকালই এই সি গ্রেড ফিল্মের থার্ড গ্রেড ভিলেনগুলোকে মেজাজটাই চিরচিরে হয়ে এলো। আবিরের বিলাপ তখনও চলছে। হায় হায় করেই যাচ্ছে সে। গ্রামের মহিলাদের মতো মাটিতে হাত আছড়ে চুরি ভাঙাটাই বাদ আছে শুধু। এক পর্যায়ে ঠাস করে উঠে দাঁড়ালো আদিত্য। শার্টের হাতা গোটাতে গোটাতে চোখ মুখ শক্ত করে এগিয়ে আসতে লাগল আবিরের দিকে। অবস্থা বিপরীতমুখী হতে দেখে আবিরের প্রতিক্রিয়া তৎক্ষণাৎ পরিবর্তন হতে সময় লাগল না। সে ভীতিগ্রস্ত পর্যায়ে ধীরে ধীরে পেছাতে লাগল। আদিত্য তীক্ষ্ণ কণ্ঠে বলল, কি হলো, পিছাচ্ছিস কেন? কি বলছিলি সামনে দাঁড়িয়ে ভালো করে বল। ওখান থেকে শুনতে পাচ্ছিলাম না। আবির ফিচেল হেসে বলল, আরে আমি আবার কি বলছিলাম? আমি তো মাছুম ভোলা ভালা। বেচারা এখনো পর্যন্ত তার এই দুনিয়ায় পয়দা হওয়ার কারণটাই জানতে পারল না। আর তুই বলছিস তোকে কিছু বলবো? এত দুঃসাহস এই অধমের! আবিরে পেছাতে পেছাতে বিহানের কাছে এসে দাঁড়াল। ফট করে বিহানের হাত ধরে তাকে আদিত্যর সামনে এগিয়ে দিয়ে নিজে বিহানের পেছনে দাঁড়িয়ে বলে উঠল, আরে সবও তো এই বিহাইন না বলছিল। আমি কিছু বলিনি, সত্যি বলছি। তোর চুলের কসম। তুই আমার ফুসফুসের বন্ধু। তোরে কিছু বলার আগে আমার জিহ্বা না ছিঁড়ে পড়ে। সত্যি বলছি, এই বিহান তোকে একটুও দেখতে পারে না, খালি তোর বদনাম করে। বিহান ধরফোরানো কণ্ঠে বলল, ওই হালা কি কছেল্লা? আমি কহন কি কইলাম? নিজে পাদ মাইরা আমার নাম দিতাছোছ। দুমুখো হালা! আমারে বলির পাঠা বানাই দিতাছোছ। আমার পোলাডারে বাপ ছাড়া করতে চাস?
আদিত্য চোয়াল চিবিয়ে বলল, মনে হচ্ছে তোদের দুজনের উপর অনেক দিন মার না পড়ে পড়ে জং ধরে গেছে। আজ বোধহয় জং ছাড়াতেই হবে। আবির বিহানের পিছন থেকেই মিছে সাহস দেখানোর ভঙ্গিতে বলল, দেখ আদি, এটা কিন্তু একদম ঠিক করছিস না তুই। এটা কিন্তু ক্ষমতার অপব্যবহার হচ্ছে। পুরাই অসাম্প্রদায়িক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। একে তো নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধী পক্ষের সাথে গোপন মিটিং হচ্ছে, হাত মেলানো হয়েছে। শুধু হাত মেলানো না, আরও অনেক অঙ্গ প্রত্যঙ্গ মেলানো হচ্ছে। ছি ছি ছি, আমার তো মুখে বলতে শরমে লেমন জুস হয়ে যাচ্ছি। আর তুই উল্টো আমাদেরই হুমকি দিচ্ছিস। এটা তো পুরাই মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে নিন্দা আর ঘোর আপত্তি জানাচ্ছি। কিরে বিহান বিহানও সহমত পোষণ করে বলল, হাচাই কইছোছ। আদি তুই এইডা ঠিক করতাছোছ না। দিলে চোট পাইলাম। আদিত্য হালকা ঘাড় বাঁকিয়ে চোখ বুঝল খানিকের জন্য। হাতে কাঁধ ঘষল ক্ষণিক। তারপর আচমকা চোখ খুলেই আবির বিহানদের দিকে আক্রমণাত্মক হল সে। অবস্থা বেগতিক দেখে তারা টোলা টোপলা তুলে দৌড় লাগাল। পরিমরি করে একজন আরেকজনের উপর দিয়েই মারিয়ে দৌড়ে নিজেদের জান বাঁচাতে ব্যস্ত। আদিত্য তাদের ধরার জন্য ছুটছে আর বলছে, দাঁড়া হারামির দল, পালাচ্ছিস কেন? তোদের মানবাধিকার ভরপুর করে দিচ্ছি আয়। সুইমিং পুলের চারিদিকে সবগুলো দৌড়াচ্ছে। ওদের কাণ্ড দেখে হিয়া হেসে কুটি। নুরু মুখ লুকিয়ে লাজুক হাসছে। যেহেতু আদিত্যনুরের বিয়েটা নতুন করে একেবারে প্রথম থেকে সব অনুষ্ঠান করতে চায় সবাই, তাই আজ প্রথমে মেয়ে দেখার প্রোগ্রাম করা হয়েছে। যদিও এই মেয়ে দেখার কনসেপ্ট আদিত্যর কাছে হাস্যকর লাগছে ভীষণ। নিজের বউকে আজ প্রথমবার দেখার মতো অ্যাক্টিং করতে হবে। কেমন পাগলাটে কাজ। আবির আদিত্যর রুমে এসে তাকে আয়নার সামনে দাঁড়িয়ে হাতে ঘড়ি পড়তে দেখে হতাশ কণ্ঠে বলল, কি রে, তুই এখনো রেডি হোসনি? আমরা যাব কখন? মেয়েপক্ষ কি ভাববে? আমরা সময় মেইনটেইন করতে পারি না। মনে রাখবি, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আদিত্য পিছে না ফিরেই বলল, এসব বাচ্চামো না করলে কি হয় না? এগুলো একটু বেশি হচ্ছে না? মানে এখন এই মেয়ে দেখাদেখি ড্রামার কোনো মানে হয়? সোজা বিয়েটা করে ফেললেই তো হয়ে যায়। এত সবের কি দরকার? আবির আশ্চর্যান্বিত কণ্ঠে বলল, দরকার নেই মানে? কি বলছিস তুই? আরে প্রোটোকল অনুসরণ করেই কাজ করতে হবে, তাই না? মাঝের ধাপ খেয়ে ফেললে কেমন দেখাবে? এখন তুই যদি প্রথমে বাসর তারপর বিয়ে করিস তাহলে কি বিষয়টা ভালো দেখাবে? তাই প্রোটোকল অনুসরণ করেই চলতে হবে। যা প্রথম সেটা আগে করতে হবে, পরেরটা পরে। এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি কর। সবকিছু বুঝিয়ে দিতে হয় তোদের। আমি না থাকলে যে কি হতো তোদের, তাও কখনো ক্রেডিট নিলাম না। এমন মহান ব্যক্তি তোর বন্ধু, এজন্য তোর তিনবেলা নিয়ম করে বুড়িগঙ্গায় স্নান করে আসা উচিত, তাও সাবান ছাড়া। নে এখন রেডি, বাইরে আয়। বকবক শেষ করে প্রস্থান করল আবির। স্মিথ হাসল আদিত্য। এই আবিরটা আসলেই সবাইকে মাতিয়ে রাখে। এমন একটা আবির সবার জীবনেই অনেক দরকার। রেডি হয়ে বের হলো আদিত্য।
লিভিং রুমে আসতেই বিহান মুখে 2 আঙুল পুড়ে শীষ বাজিয়ে উঠে বলল, আরেব্বাস মামা, কি লাগতাছোচ? পুরাই কাতিলানা। মাইয়া তো আইজ ফিট খাইয়া যাইবগা। আবির হঠাৎ নাক টেনে নেকা সুরে বলল, পোলাডা আমার কত বড় হইয়া গেল। এখন মায়ের আঁচল ছাইরা বউয়ের আঁচল ধরব। পোলা আমার পর হইয়া গেল গা। আদিত্য ভ্রু কুচকে তাকালো আবিরের দিকে। তা দেখে আবির আবারও স্বাভাবিক মোডে এসে বলল, আরে ইয়ার আমি আন্টির ডায়লগগুলো বললাম। মায়েরা এসবই বলে। মুচকি হাসল আদিত্য। মায়ের কথা সত্যি আজ অনেক মনে পড়ছে তার। আজ তার মা বাবা থাকলে কত আনন্দই না হতো। তার জীবনে কোনো কমতিই থাকত না আর। তারা বাইরে এলো। পুল সাইডে মেয়ে দেখার প্রোগ্রাম সেট করা হয়েছে। মূলত ওটাই মেয়ে পক্ষের এরিয়া। আবির, বিহান হল ছেলে পক্ষ। আর হিয়া নূরের পাশের মেয়ে পক্ষ। আদিত্যরা মেয়ে পক্ষের এরিয়াতে এসে দাঁড়াল। আবির অপ্রয়োজনীয় দাম্ভিকতার সহিত বলল, আরে বাড়িতে কেউ আছে নাকি? এ কেমন লোকজন রে বাবা! ছেলেপক্ষ এসে দাঁড়িয়ে আছে আর স্বাগত করার জন্য কেউ আসলই না। আমাদের ছেলের সোনার অঙ্গ রোদে পুড়ে গেলে ক্ষতিপূরণ কে দিবে? বিহান বলে উঠল, আব্বে রোদ কই পাইলি তুই? অহন্ত ছন্ধা হইবার যাইতাছে। বিহানের উক্তিতে আবির এমন অসন্তুষ্ট মুখ বানালো যেন এমন একটা কথা বলার জন্য তাকে এই মুহূর্তে তারকাটার চাবুক মারা উচিত শতখানেক। মুখ চোখা করে আবির বলল, ইয়ার তুই কি পোয়াতি হইছস? তা না হলে কথায় কথায় বমি করস কেন? তোর মুখের ঢাকনা একটু বন্ধ কর। আরে এটা হলো ছেলে পক্ষের আজাইরা দাম্ভিকতা। এটা দেখানো কম্পালসারি। নাইলে ছেলেপক্ষের প্রভাব কমে যাবে। দেহস না আমি কেমন চেস্ট ফুলিয়ে ব্লাউজ বানিয়ে ফেলেছি। তুইও কর। কারণ আমরা ছেলেপক্ষ। আমাদের আর কিছু থাকুক না থাকুক, আজাইরা অহংকার থাকা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সবকিছু আমারই বুঝিয়ে দিতে হয় তোদের। আমি না থাকলে যে কি হতো? ওদের কথার মাঝে হিয়া এগিয়ে এলো। অভ্যর্থনা জানিয়ে বসতে দিল তাদের। অতঃপর বলল, মাফ করবেন, আসলে কনেকে রেডি করছিলাম, অত একা হাতে সব করতে হচ্ছে। মেয়ে পক্ষের তো আমি একাই, কয়টা সামলাবো? আবির হাতলওয়ালা চেয়ারে বসে পায়ের উপর পা তুলে অপ্রয়োজনীয় দাম্ভিকতা বজায় রেখে বলল, শুনে অনেক দুঃখ হল। ছেলে পক্ষের পাল্লা ভারী, কারণ আমরা এমনিতেই বেশি ক্ষমতাবান। তার উপর মেয়ে পক্ষের জনসংখ্যাও কম। এখন তো আমরা আরও এগিয়ে। So sad. কে বলল মেয়ে পক্ষে মানুষ কম? এই তো তাদের পক্ষের সদস্য এসে পড়েছে। মেয়েলি কণ্ঠের বাণীটি কানে আসতেই পেছনে ফিরে তাকালো তখন সবাই। আবিরও ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে। মেরুন রঙের লঙ্গল জামায় আবৃত আহানা তখন চোখের সামনে প্রতীয়মান হল। পাতলা ছিমছাম গর্ণের মেয়েটি চিকন হিলের জুতো পরে কদম বাড়িয়ে এগিয়ে আসছে তাদের দিকে। পিঠময় মেলে থাকা চুলগুলো হাঁটার তালে তালে দোল খাচ্ছে। চিকন মুখে লেপ্টে আছে সূক্ষ্ম মিষ্টি হাসি। তাকে এ মুহূর্তে এখানে দেখাটা আবিরের জন্য অনাকাঙ্ক্ষিত বটে। তার ধারণা ছিল না এই বিষয়ে। কিছুটা বিস্মিত সে। আহানা ততক্ষণে সবার মাঝে এসে দাঁড়িয়ে বলল, হিয়া ভাবি, টেনশন নট, আমি এসে গেছি। এবার মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ এবার সমান সমান। একচুয়ালি সমান সমান না,
কোচ গার্লস আর অলওয়েজ দ্য বেস্ট। চোখের সানগ্লাসটা চোখের উপর থেকে কিছুটা নামিয়ে নাকের ডগায় এনে ঠেকালো আবির। ঘাড় হালকা কাত করে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করল আহানার আপাদমস্তক। বাঁকা হাসির রেখা তখন তার ঠোঁটের কোণে। অতঃপর বলল, হ্যারে ভাই বিহান, কথা কিন্তু মিছা না। মেয়ে পক্ষ আসলেই ভীতিকর হয়ে গেল এবার। পেতনির সর্দারনি খোদ যেখানে এসে হাজির হল সেখানে তো কোনো কিছু বলাই বাহুল্য। এই সাধারণ মনুষ্যর কি সাধ্য আছে পেতনির নানির সাথে পাঙ্গা নেওয়ার? এখন তো যার যার জানমালের ক্ষয়ক্ষতির চিন্তা করতে হবে। কখন না জানি পেতনির সর্দারনির ডিনারের টেবিলে আমাদের সাজিয়ে দেয়। বলেই হো হো করে হাসা শুরু করে দিল আবির। সাথে বিহানও হাসিতে ফেটে পড়ল। আহানা হাত ভাঁজ করে এক ভ্রু উঁচিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ওদের দিকে। আবিরের হাসির মাত্রা কমে এলে আহানা পাল্টা জবাবে তাচ্ছিল্যের সুরে বলল, হয়েছে, ফালতু পাঞ্চ মারা শেষ। বাইদাওয়ে পেতনিরদেরও এত দুর্দশা আসেনি যে আপনাদের মতো বাসি বস্তু খেতে যাবে। তাদেরও একটা লেভেল আছে, বুঝেছেন মি বিআই সাহেব? আবির দুই ভ্রু উঁচিয়ে টান টান করে করে বলল, ও এই কথা। লেটস সি দেন মিস বিআইন সাহেবা। তো মেয়ে দেখা কার্যক্রম শুরু করা যাক, নাকি আমাকেই দেখে যাবেন শুধু? জানি আমি অনেক হ্যান্ডসাম। চোখ সরাতে পারছেন না আপনি, কিন্তু একটু তো লজ্জা শরম রাখুন। এভাবে সবার তাকিয়ে থাকলে লজ্জা করে না আমার বুঝি? আপাতত মেয়েকে নিয়ে আসুন। পরে আমাকে দেখার আরও সুযোগ করে দিব আপনাকে। বলেই চোখ টিপ মারল আবির। আহানা ভেংচি কেটে ভেতরে গেল নূরকে আনতে। ঠোঁটে এক আঙুল চেপে হাসল আবির। একটু পর আহানা নূরকে ধরে নিয়ে এলো বাইরে। হালকা গোলাপি রঙের শাড়িতে নিজেকে জড়িয়েছে, মাথায় ঘোমটা টেনে রেখেছে সে। আদিত্য হাতলে হাতের কনুই ঠেকিয়ে তালুতে গাল ঠেকিয়ে অপলক দৃষ্টি গেড়ে রইল তার বধূর পানে। আদিত্যরও যেন এই দেখাদেখির প্রোগ্রাম এবার সত্যি ভালো লাগছে। এই ওর নূর এভাবে শুধু ওর জন্য সেজে এসেছে, তার চোখে পছন্দনীয় হওয়ার জন্য। যেমনটা সত্যি সত্যি দেখতে আসলে কোনো মেয়ে করে। এই অনুভূতিটা অসাধারণ, যা এ মুহূর্তে আদিত্যর হচ্ছে। সে তার বধূকে মুগ্ধ নয়নে দেখে যাচ্ছে। নূর এগিয়ে এলো তাদের সামনে, হাতে তার চায়ের ট্রে। একে একে চা দিল সবাইকে। সবশেষে এলো আদিত্যর সামনে। আদিত্যর সামনে ঝুঁকে চায়ের ট্রে থেকে চায়ের কাপটা এগিয়ে দিল তার দিকে। আদিত্যর অপলক নয়ন, নূরের চোখ সে চোখে পড়তেই এক চোখ টিপ মেরে দিল আদিত্য। সাথে ঠোঁট চোখ করে চুমুও দেখালো ফট করে। নূরের হাত থেকে চায়ের ট্রে পড়তে পড়তে বাঁচল যেন। লজ্জায় দ্রুত সরে গেল নূর। শব্দহীন হাসল আদিত্য। নূরকে বসানো হল আদিত্যর মুখোমুখি সামনের চেয়ারে। আদিত্যর বেয়ারা একাগ্র নজর নূরের পানে স্থির। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকেই চায়ের কাপে চুমুক দিচ্ছে সে। নূর মাথা নুইয়ে আছে, তার কেমন যেন সত্যি সত্যি দেখতে আসার মতো লজ্জা লাগছে। আবির মুরব্বিদের মতো বলে উঠল, হ্যাঁ তো বিআইন সাহেবা মেয়ের সম্বন্ধে কিছু বলেন আমাদের। কি জানতে চান বলুন? আমাদের মেয়ে সর্বগুণ সম্পূর্ণ, সে সব গুণেই গুণান্বিত। রূপে অপরূপা, রান্নায় অন্নপূর্ণা, সকল কাজেই পারদর্শী সে। আরে এসবও তো পুরানো ট্রেন্ড, এখন আর এসব দেখে না মানুষ।
এখন ডিজিটাল জামানা, তাই প্রশ্নও ডিজিটাল হবে। এই যেমন, মেয়ে কি টিকটক করতে পারে? সে কি কাভালিয়া গানে কোনো ভিডিও বানিয়েছে? তার কি পেজ আছে? মেয়ের কতগুলো ফলোয়ার আছে? দেখো, ছেলের কিন্তু 1 মিলিয়ন ফলোয়ার। সেখানে মেয়ের অন্তত 50 লাখ তো হওয়াই দরকার। তাহলে না ম্যাচ হবে। আরে আমাদের ছেলের জন্য তো 2 মিলিয়ন ফলোয়ারের মালিক মেয়েরা পাগল। আহানা বলে উঠল। ও তাই নাকি? তো বিআই সাহেব, আমরা মেয়েকে হিরোর সাথে বিয়ে দিতে চাই। কোনো হিরো আলমের সাথে না। আবির লাফিয়ে উঠে বলল। কি? এত বিশাল অপমান! বুর্জ খলিফার চেয়েও বড় অপমান এটা। না, এরপর আর এক মুহূর্ত আমরা থাকব না এখানে। আমাদের ছেলের জন্য কি মেয়ের জন্য অভাব নাকি? চল আদি এখান থেকে। কিন্তু বেচারার অপ্রয়োজনীয় দাপটের কেউ এক ছটাক দামও দিল না। আদিত্য আয়েসি ভঙ্গিতে বলল, মেয়ে আমার পছন্দ। আমরা একটু একা কথা বলতে চাই। বলেই উঠে দাঁড়িয়ে আদিত্য কারোর ধার না ধরে নূরের হাত ধরে দাঁড় করিয়ে সোজা ভেতরে নিয়ে গেল। বেচারা আবির আহত দৃষ্টিতে তাকিয়ে বলল, পোলাপান মানুষ করতে পারলাম না। সবগুলো হেসে লুটিয়ে পড়ল। আদিত্য নূরকে নিজের রুমে এলো। রুমে এসে দরজা লাগিয়ে দিল। নূরের কেন যেন হঠাৎ অনেক লজ্জা লাগছে। যেন সত্যি সত্যি আজ প্রথম লোকটা তার কাছে এসেছে। আদিত্য দরজা লাগিয়ে নূরের হাত ধরে বিছানার উপর পা ঝুলিয়ে বসাল। তারপর বলল, নিচে আমি তোমাকে ভালো করে দেখতে পাইনি। যে ভারত পাকিস্তানের বর্ডারের মতো ঘোমটা টেনেছিলে, এখন দেখব। ঘোমটা খোলো, চুল দেখাও আমাকে। আমি দেখতে চাই আমার হবু বউয়ের চুল কত বড়। এগুলো দেখা অনেক জরুরি, বুঝেছ? নাও নাও, ঘোমটা সরাও। নূর কিছুটা থতমত খেয়ে গেল আদিত্যর কথায়। নূরকে চুপ থাকতে দেখে আদিত্য নিজেই নূরকে ঘুরিয়ে বসিয়ে মাথার উপর থেকে ঘোমটা সরিয়ে দিলে। পিঠময় এলোকেশ দেখতে পেল আদিত্য। চুলের উপর আঙুলের উল্টো পিঠ বুলিয়ে দিতে লাগল। ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে নাক ডুবিয়ে দিল চুলের মাঝে। ঘ্রাণ টেনে নিল নিঃশ্বাসে। চোখ বুজে নিল নূর। ভারী হল শ্বাসপ্রশ্বাস তার। আদিত্য ধীরে ধীরে তার এক হাত গলিয়ে দিল শাড়ির ফাঁকে নূরের কোমরে। কোমর পেঁচিয়ে ধরে তাকে আরও কাছে টেনে নিল নিবিড়ভাবে। কম্পিত হল নূর। হৃদকম্পন হল বেসামাল। কাঁধে আদিত্যর উষ্ণ নিঃশ্বাসে কাটা দিয়ে উঠল তার লোমকূপ। কোনোরকমে নিজেকে সামলাতে সে বলল, চুলা দেখার সাথে সাথে কি এসব করারও রীতি আছে নাকি? আদিত্য নূরের কাঁধের উপর থেকে চুল সরিয়ে সেথায় অধর লেপটিয়ে ফিসফিসানির সুরে বলল, হুম আছে তো। তবে সবার জন্য না। আমার মতো কিছু স্পেশাল কেসের ক্ষেত্রে আছে। যারা নিজের বউকেই আবার নতুন করে বিয়ে করার সৌভাগ্য পায়, শুধুমাত্র তাদের জন্য এই রীতি। নূরের কানের ঝুমকায় টোকা দিয়ে বলল, বুঝেছ, আমার বউ কম হবু বউ। হেসে দিল নূর। মুখ গুজল আদিত্যর বুকে। আদিত্য হেসে জড়িয়ে নিল নূরকে। আজ গায়ে হলুদের দিন ধার্য করা হয়েছে। সকাল থেকেই তোড়জোড় চলছে।
বাসার লনে পুল সাইডে স্টেজ সাজিয়ে হলুদ ফাংশনের আয়োজন করা হয়েছে। আজ অল্প সংখ্যক কিছু মেহমানও আসবে। নূরের 2 মায়ের পরিবারও আসবে। বিকাল পর্যন্ত সব আয়োজন শেষ করে সবাই এবার রেডি হতে লেগে পড়ল। হলুদের থিম রাখা হয়েছে। মেয়েরা কলাপাতা রঙের শাড়ি আর ছেলেরা কলাপাতা রঙের পাঞ্জাবি আর সাদা চুড়িদার পাজামা। তবে বরকনের কালার আলাদা। নূরকে লাল পাড়ের হলুদ শাড়িতে সজ্জিত করা হয়েছে, আর আদিত্য সেজেছে হলুদ পাঞ্জাবিতে। জারবেরা আর গজরা ফুলের গহনাতে সাজানো হয়েছে রূপবতী কনেকে। নূরকে রেডি করানো শেষে হিয়া আর আহানাও নিজ নিজ রুমে এলো তৈরি হতে। হিয়া রুমে এসে দেখল বিহান ছেলেকে কোলে নিয়ে খেলছে তার সাথে। ছোট্ট ছেলেকেও সে হলুদের থিম অনুযায়ী কলাপাতা রঙের ছোট্ট পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। ছেলে বাবার কোলে ছোট্ট হাত পা নেড়ে নেড়ে খেলছে। যেন সে খুব করে বুঝতে পারছে এই লোকটাই তার বাবা। বাবার কাছে সে খুব খুশি। ছোট্ট নরম হাতে বাবার মুখ হাতিয়ে যাচ্ছে। হিয়া দরজায় হেলান দিয়ে দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরব দৃষ্টিতে তাকিয়ে দেখল বাবা ছেলের সেই সুন্দর মুহূর্তটা। বিহান বাবুর খেয়াল হিয়ার চেয়েও বেশি রাখে। প্রথম যেদিন ছেলেকে নিজের কোলে নিয়েছিল তার চোখে ছিল খুশির কান্না, যেন জীবনের সেরা উপহারটা পেয়েছে সে। নামপরিচয়হীন, পরিবারের ছায়া ছাড়া বেড়ে ওঠা লোকটা যেন নিজের সন্তানের মধ্যে সকল অপূর্ণতার অবসান খুঁজে পেয়েছিল। বুকের সাথে লাগিয়ে নিয়েছিল নিজের সত্তাকে। বাসায় আসার পরও বিহানি বেশিরভাগ সময় বাবুর খেয়াল রাখে। একটু কাঁদলেই অস্থির হয়ে যায় সে। হিয়া কখনো ভাবেনি তার জীবনেও এতটা সুখের দিন আসবে। বিহান শুধু হিয়াকে নয়, তার মা বাবাকেও আপন করে নিয়েছে। নিজের মা বাবার মতোই শ্রদ্ধা আর যত্ন করে তাদের। বিহান তার জীবনে সত্যি কোনো বরদান হয়ে এসেছে যেন। বিহানের মতো একটা খাঁটি, শুদ্ধ একটা মানুষ তার জীবনসঙ্গী হিসেবে এসে হিয়াকে করেছে সৌভাগ্যবতী। হিয়ার ভাবনার মাঝেই বিহানের নজর পড়ে হিয়ার উপর। তাকে দেখে বিহান হাসিমুখে বলল, আরে ওইহানে খাড়াইয়া আছো কেলা? ভিতরে আহো। দেহ বাবুরে কি সুন্দর লাগতাছে। এককেরে পুরাই হিরো। মাশাল্লাহ কি সুন্দর আমার পোলডা। হিয়া মুগ্ধ হেসে এগিয়ে এলো ওদের কাছে। মাথা ঝুঁকিয়ে প্রথমে ছেলের কপালে চুমু খেয়ে বলল, হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। এরপর হিয়া চুমু খেল বিহানের কপালে। চুমু খেয়ে বলল, ঠিক তার বাবার মতো। বাবার মতোই হ্যান্ডসাম হয়েছে আমাদের ছেলে। শুধু চেহারা না, আমি চাই বাবুর ব্যক্তিত্বও যেন তার বাবার মতো হোক। বাবুর জন্য আদর্শ হিসেবে তার বাবার চেয়ে বড় আর কে হতে পারে। বিহান প্রাপ্তির নজরে তাকালো হিয়ার দিকে। চোখ দুটো চিকচিক করছে। তার নজর বলছে এই মুহূর্তে সে পরিপূর্ণ, সর্বসুখী। গেস্ট রুমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে হলুদ ফাংশনের সাজে সজ্জিত করতে ব্যস্ত আহানা। সাজের অধিকাংশ অংশই প্রায় শেষ। তবে পেছনের ফিতা একটু সমস্যা হচ্ছে তার। উল্টো দিকে হাত নিয়ে ঠিক করে মনমতো হচ্ছে না বাঁধা। তার প্রচেষ্টার মাঝে হঠাৎ ব্যাঘাত ঘটাল আবিরের আচমকা আগমনে। সে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আহানাকে এমতো অবস্থায় দেখে আতকে উঠার ভঙ্গিতে বলে উঠল, তওবা তওবা, ইন্নালিল্লাহ। দিন দুপুরে এইসব কি দেখাচ্ছেন বিআইন সাহেবা? মানলাম আমি একটু বেশিই হ্যান্ডসাম। সৌন্দর্যে ভরপুর তাগরা যুবক।
আমি হাঁটলে সৌন্দর্য আমার গা থেকে টুপটুপ করে ঝরে পড়তেই থাকে। আমার সৌন্দর্যের পাওয়ারে বিদ্যুৎ ছাড়াই 1000 পাওয়ারের লাইট জ্বলে ওঠে। আমার রূপের তারিফ করতে গেলে নতুন করে ডাইনোসর জামানা ফিরে আসবে, তাও শেষ হবে না। হ্যাঁ, মানলাম, এতটাই সুদর্শন যুবক আমি। আর আমাকে পাওয়ার জন্য মেয়েরা অনেক ধরনের কর্মকাণ্ডই করে থাকে। তাই বলে এইভাবে পিঠ, কোমর দেখিয়ে আকর্ষিত করবেন আমাকে? বেচারা আমার মতো মাছুম, ইনোসেন্ট, অবলা ছেলেটা কি এসব সইতে পারে? এখনই যদি শরম এটাক করে আমার হার্টের অবসান ঘটিয়ে দিত তখন। যদিও আবিরের এসব ফালতু কথায় আহানা অভ্যস্ত, তবে তার এভাবে হঠাৎ আগমনে অনেকটাই অপ্রস্তুত হয়ে যায় সে। হাত পিঠে রাখা অবস্থায় ঝট করে উল্টো দিকে ঘুরে দাঁড়ায় সে। এক সাইডে কাঁধের উপর থাকা চুলগুলো আচমকা ঘুরে দাঁড়ানোয় ঝাপটা খেয়ে উড়ে হাওয়ায়। পিঠ না দেখানোর জন্য এমনটা করলেও আয়নায় ঠিকই আহানার পিঠ দৃশ্যমান হচ্ছে আবিরের সামনে। তা জানলও না আহানা। সে হকচকানো কণ্ঠে বলল, আরে আরে, আপনি এখানে কি করছেন? আর কোনো মেয়ের রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়, এতটুকু ম্যানার্স নেই আপনার? আমিও কাকে কি বলছি? যে কিনা জীবনে ম্যানার্স নামক ওয়ার্ডটাও শুনেছে কিমা সন্দেহ, তার কাছ থেকে আর কি আশা করা যায়? বাহ, খুব ভালো। একে তো চিকন কোমর দেখিয়ে ছেলে কাবু করার ধান্ধা হচ্ছে, এখন নাকি সে আবার ম্যানার্স শেখাবে? আরে ভাই, প্রকৃতির ডাকে সাড়া দিতে ওয়াশরুম খুঁজছিলাম। আমার জানামতে তো এটা আদিদের বাসার গেস্টরুম। এখানে কোনো মেয়ে আছে নাকি পেতনি আছে তা এই মাছুম ছেলেটা কিভাবে জানবে? জানলে কি আর বেচারা লাজুক ছেলেটা কি ইচ্ছে করে এমন কিছু দেখত? কখনো না। লাজুক বলতে আপনি নিজেকে বোঝাতে চাচ্ছেন? অবশ্যই। এখানে আমিই তো একমাত্র লাজুক ব্যক্তি। আরে লজ্জা তো আমার ভেতর ঠেসে ঠেসে ভরা। লজ্জার ভারে হাঁটাই মুশকিল আমার। আমি তো এতটাই লাজুক যে আয়নায় নিজেকে দেখার আগেও মাথায় ঘোমটা টেনে নেই। আহানা দাঁতে দাঁত চেপে বলল, বাহ, সত্যি, আপনাকে দেখে তো লজ্জা নিজেই নিজেকে বেশরম ভাববে। আপনার মতো মানুষ আছে বলেই লজ্জা এখনো জীবিত আছে। আপনাকে এমন লজ্জাজনক পরিস্থিতিতে ফেলার জন্য আমি অত্যন্ত দুঃখিত। দয়া করে কি আপনি এখন প্রস্থান করতে পারবেন প্লিজ? আরে বললেই হলো নাকি? আমাকে শরম এটাক দিয়ে এখন যেতে বলছেন বিআইন সাহেবা? এখন আমার এটাক ঠিক করবে কে? আপনি এটাক দিয়েছেন, আপনিই ঠিক করবেন। মানে, এটাক আবার ঠিক করে কিভাবে? ডাবল এটাক দিয়ে? কি? আরে হ্যাঁ, যেমন সিনেমাতে মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে যায়, পরে আবারও তার চেয়ে বেশি আঘাত পেয়ে স্মৃতিশক্তি ফিরেও আসে। আমারও ঠিক তেমনি। প্রথম শরমে এটাক, পরের বার তার চেয়ে বেশি শরম পেয়ে এটাক ঠিক হয়ে যাবে। চলুন ফতাফত আমাকে আবার শরম দিন। এবার একটু বেশি জোরে শরম দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। আরে কি যাতা বলছেন? আবার কিভাবে শরম দিব? আপনি যান না প্লিজ। আরে এমনে কেমনে যাব? শরম এটাক ঠিক করতে হবে না আমার। এটাক জমিয়ে রেখে আমাকে কি প্যারালাইজড করতে চান? নিন নিন, জলদি আবার শরম এটাক দিন। দেখুন, আবির ভাই, অনেক মজা হয়েছে। এবার যান না প্লিজ। আবির যাওয়ার বদলে আরও আহানার কাছে এগিয়ে এলো। আহানার ড্রেসিং টেবিলের সাথে একদম লেগে সেটে গেল।
আবির এগিয়ে এসে আহানার দুই পাশ দিয়ে ড্রেসিং টেবিলের উপর হাত রেখে আহানাকে মাঝখানে বন্দি করে ফেলল। থতমত খেয়ে পেছনে দিকে একটু হেলে গেল আহানা। আবির ঝুঁকল তার দিকে। চাহনিতে তার দুষ্টুমি ভরপুর। বাঁকা হাসির রেখা টেনা বলল, এটাক তো আমি ঠিক করিয়েই যাব আন্নি। এখন তুই নিজে থেকে করলে ভালো, না হলে আমার ট্রিটমেন্ট আমি নিজেই নিয়ে নিব। আহানার নজর যেন এবার এলোমেলো হল। আবিরের ওই ঘাতক নজরে বিমূঢ় হচ্ছে সে। আহানার মুখপানে একাগ্র নজর রেখেই আবির তার হাত দুটো ধীরে ধীরে আহানার পিঠের দিকে এগিয়ে নিল। একসময় হাত পৌঁছাল আহানার পিঠের ফিতায়, যা এখনো আহানার হাতের মাঝেই ধরা আছে। আহানার হাতের মাঝ থেকে ছাড়িয়ে তা নিজের হাতে নিল আবির। আহানা চকিত নজর রাখল আবিরের চোখে। আহানার চোখের দিকে নজর রেখেই পিঠের ফিতা বেঁধে দিতে লাগল আবির। হৃৎস্পন্দন গতি ভুলল আহানার। পিঠে আবিরের হাতের ছোঁয়ায় মৃদু কম্পন অঙ্গে ঘটল। ড্রেসিং টেবিলের উপর রাখা হাত দুটো শক্ত মুঠো করে নিজেকে তবুও সবল রাখার প্রচেষ্টায় নিয়োজিত সে। ফিতা বাঁধার প্রক্রিয়া শেষে আবির আহানার কানের কাছে আরও ঝুঁকল। শক্ত হয়ে গেল আহানা। কানের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই আবিরের। এভাবেই রেখে আবির বলল, এবার আমার পাওনা উসুল করার পালা। সেদিনের স্ট্রবেরি ফ্লেভারের কিসগুলো বাকির খাতায় ফেলে রেখেছিস তুই। আজ তো বাকি চুকাতেই হবে তোর, তাও সুদে আসলে সব। কিস বাকি রেখে সুদ জমিয়ে ফেলেছিস। সুদ বেড়ে এখন 3 ডাবল বেড়ে গেছে কিসের পরিমাণ। আজ সব শোধ করবি। কথার সাথে আবিরের উষ্ণ নিঃশ্বাস আর অধরের স্পর্শ লাগছে আহানার কানে। গলা শুকিয়ে আসছে আহানার। নিজেকে শক্ত রাখা মুশকিল কাজ হয়ে দাঁড়াচ্ছে যেন তার জন্য। কানের কাছ থেকে মুখ তুলে আহানার মুখের দিকে নজর টিকালো আবির। মাথা হালকা বাঁকিয়ে অগ্রসর হল সে আহানার অধর পানে। চোখ বুজে কাঙ্ক্ষিত গন্তব্যের সন্ধান পেতেই নিয়েছিল। ঠিক তখনই হঠাৎ আহানা আবিরের পায়ে নিজের পা দ্বারা ঠাস করে গুথা মেরে দিল। উসুল প্রক্রিয়ায় জোরেশোরে ব্যাঘাত ঘটল আবিরের। পায়ে ব্যথা পেয়ে আর্তনাদ করে পা উঁচু করে লাফাতে লাগল সে। সেই সুযোগে আহানা আবিরের হাতের মাঝ থেকে ঝট করে বেরিয়ে ছুটে পালাল। দরজার কাছে এসে হাসতে হাসতে বলল, আপনার বাকি কোনোদিনও উসুল হবে না বিআই সাহেব। বলেই আবার দৌড়ে বেরিয়ে গেল আহানা। আবির বাঁকা হেসে বলল, বাকি উসুল করার পদ্ধতি খুব করে জানা আছে আমার আন্নি। দেখি কতদিন বাকি শোধ না করে পালিয়ে বেড়াস। মঞ্চ হবে এই চেসিং গেমে। নূরকে হলুদ ফাংশনের জন্য পুরোপুরি রেডি করা হয়েছে। এখন শুধু মেয়েরা আসলে বাইরে যাওয়ার পালা। হিয়া আর আহানা যাওয়ার আগে বাইরে থেকে দরজা লক করে দিয়ে গেছে যাতে আদিত্য এখানে না আসতে পারে। মনে মনে হাসল নূর এদের কাণ্ডে। আয়নায় সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে সে। কেমন পুলকিত হচ্ছে তার হৃদয়, মন। আজ তার হলুদ। আদিত্যর নামের হলুদ লাগবে তার অঙ্গে। ভাবতেই যেন ভালো লাগার ঝড় বইছে মন জুড়ে। শিহরিত হচ্ছে শরীর, মন। হঠাৎ খট করে দরজা খোলার শব্দে পেছনে ফিরে তাকাল নূর। আদিত্যতে প্রবেশ করতে দেখে কিছুটা চকিত হল সে। আদিত্য রুমে ঢুকেই ফট করে আগে ভেতর থেকে সিটকানি লাগিয়ে দিল। নূর থতমত কণ্ঠে বলল, আরে তুমি এখানে এখন?
কেউ দেখে ফেললে কি ভাববে? আদিত্য নূরের দিকে এগিয়ে আসতে আসতে বলল, কে কি ভাবল তাও যদি আমিই ভাবি তাহলে মানুষ কি ভাববে? হলুদ আমার, বিয়ে আমার, বউ আমার, অথচ আমি দেখব সবার পর এই অন্যায় তো মেনে নিব না আমি। সবার আগে আমি আমার বউকে দেখব মন ভরে, তারপর বাকিরা। লাজুক হাসল নূর, বলল, দরজা তো লকড ছিল। তুমি এলে কিভাবে? তুমি ভুলে যাচ্ছ রানী সাহেবা, এটা আমার বাড়ি। আর আমার বাড়িতে আমাকে কোথাও যেতে না দেওয়ার মতো ক্ষমতা কারোর নেই। আমার কাছে সব রুমেরই ডুপ্লিকেট চাবি থাকে জনাবা। এখন একটু চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমাকে দেখতে দাও আমার পরীর মতো বউটাকে। লাজে রাঙা হল নূরের মুখ। আদিত্য অবলোকন করতে ব্যস্ত তার হৃদহরণীকে। ফর্সা মোলায়েম অঙ্গে হলুদ শাড়ি আর ফুলের গহনা, এই যেন অপ্সরাকেও হার মানানো অপূর্ব রূপ তার। আদিত্যর চোখ বুঝি ঝলসে যাচ্ছে তার বধূর সৌন্দর্যের ঝলকে। মুগ্ধ নয়নে তাকিয়ে নূরের খুব কাছে এসে দাঁড়ালো আদিত্য। দুই হাতে নূরের মুখটা ধরে একটু উপরে তুলে পরম ভালোবাসায় অধর ডুবালো নূরের কপালে। খানিক সময় ওভাবেই রাখল, তারপর কপালে কপাল, নাকে নাক ঠেকিয়ে মায়াময় সুরে বলল, মাশাল্লাহ, আমার বধূটাকে দেখে তো পরীরাও হিংসায় জ্বলবে। আমার সুন্দরী বধূ। সুখময় অনুভূতির মেলা বসল নূরের অন্তর্দেশ জুড়ে। কিছুক্ষণ সেভাবে থাকার পর নূর বলল, এখন যাও প্লিজ, কেউ চলে আসবে। উহুম, আসল কাজ তো এখনো করিনি। আমার বউয়ের সাথে হলুদ খেলার অধিকার সবার প্রথম আমার। আগে আমরা আলাদা হলুদ খেলব, তারপর বাকিরা। কিন্তু বাকি কথা পূরণ করতে দিল না আদিত্য। নূরের ঠোঁটে তর্জনী আঙুল চেপে বলল, হুশ, কোনো কথা না, যা বললাম তাই হবে। পরপরই নূরকে কোলে তুলে নিল আদিত্য। তাকে নিয়ে এসে রুমের ডিভানের উপর পা তুলে বসাল। আদিত্য বসল নিচে নূরের পায়ের সামনে। ডিভানের উপর নূরের হাঁটু উঁচু করে ভেঙে বসা পা দুটো আরেকটু সামনে টেনে আনল। শাড়ি উপর দিকে হাঁটু পর্যন্ত উঠিয়ে রেখে হাঁটুর নিচের পাটুকু উন্মুক্ত করল আদিত্য। পকেট থেকে একটা ছোট্ট প্লাস্টিকের প্যাকেট বের করল সে। তাতে বাটা হলুদ ছিল। নূরের দিকে তাকিয়ে মায়াবী হাসল একবার আদিত্য। প্রথমে দুই পায়ে চুমুর পরশ বোলালো সযত্নে। তারপর প্যাকেট থেকে হলুদ পেস্ট হাতের আঙুলে মাখিয়ে নূরের আলতা রাঙা ফর্সা পায়ে মাখিয়ে দিল। উপর থেকে নিচ পর্যন্ত টেনে মাখিয়ে দিল হলুদ পেস্ট। নূর একধানে তাকিয়ে দেখছে তার সুদর্শন পুরুষটাকে। পুরুষটার চোখে কত ভালোবাসা, কত যত্ন করে হলুদ লাগিয়ে দিচ্ছে সে। এতটা পাগলের মতো কেন ভালোবাসে লোকটা তাকে? সে কি সামলাতে পারবে এত ভালোবাসার জোয়ার? নূর কি কখনো তার ভালোবাসার বরাবরি করতে পারবে? এত ভালোবাসায় যে সে হারিয়ে ফেলে নিজেকে। লোভী হয়ে যায় সে। আরও বেশি করে শুধু এই পুরুষটার ভালোবাসা চায় সে। সারা জীবন চায়। পরের জনম বলতে কিছু থেকে থাকলে সেই সব জনমেও শুধু এই পুরুষটাকেই নিজের করে চায় নূর। এসব ভাবতে ভাবতে আবেগের বহিঃপ্রকাশ ঘটে নূরের চোখে। সুখের অশ্রু জমে চোখে। তবে তা আদিত্যর চোখে পড়ার আগেই মুছে ফেলে। লোকটা যে তার চোখের জল দেখতে পারে না। আদিত্যর হলুদ লাগানো শেষে নূর বলল, এবার আমার পালা, আমি দিব তোমাকে। আদিত্য নূরের পাশে বসে বলল,
এত সহজে না জানে মন। হলুদ লাগাবে কিন্তু হাত লাগাতে পারবে না, যদি পারো তাহলে দাও। নূর মুচকি হাসল, যেন বুঝতে পারল কি করতে হবে তাকে। সে আদিত্য রানা হলুদ পেস্ট হাতে নিয়ে প্রথমে নিজের গালে একটু লাগাল, তারপর দুই হাতে আদিত্যর গলা জড়িয়ে ধরে নিজের গাল আদিত্যর গালের সাথে ঘষল। এতে করে তার গালের হলুদটা আদিত্যর গালেও লেগে গেল। এভাবে দুই গালেই লাগিয়ে দিল হলুদ। তারপর নূর আদিত্যর কপালে চুমু খেয়ে বলল, হ্যাপি হলুদ, হিরো। প্রাপ্তির খুশিময় হাসির রেখা আদিত্যর ঠোঁটে। সে নূরের লাল লিপস্টিক রাঙা ঠোঁটে আলতো করে ছোট্ট করে চুমু খেয়ে বলল, হ্যাপি হলুদ, অ্যাঞ্জেল। গায়ে হলুদের অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে। আদিত্য আর নূরকে পাশাপাশি স্টেজে বসানো হয়েছে। হলুদ লাগাচ্ছে একে একে সবাই। নূরের দুই মায়ের পরিবারও এসেছে, তারাও হলুদ লাগিয়েছে। এরই মাঝে আবির তার ড্রামা করবে না তা কি হয়? সে তার ছেলে পক্ষের অপ্রয়োজনীয় দাম্ভিকতা দেখাতে ব্যস্ত। মেয়ে পক্ষের সবকিছুতেই অসন্তুষ্ট সে। নাক কুচকে বলছে, এটা কেমন সস্তা আয়োজন, ছেলের লেভেলের সাথে একদমই যায় না। এত খারাপ আয়োজন দেখে তো বমি এসে যাচ্ছে আমার। এখানে এক মুহূর্ত দাঁড়ালে আমার 2 লিটার ইজ্জত কমে যাবে। তার নিন্দা বাণীর জবাব দিতে আহানা এগিয়ে এলো তার সামনে। বুকে হাত ভাঁজ করে গম্ভীর ভাব করে বলল, এই মি বিআই সাহেব, হুদাই পোয়াতি গরুর মতো হামবাচ্ছেন কেন? কি সমস্যা আমাদের আয়োজনে? আবির প্রচণ্ড রকম ভরকে ওঠার ভঙ্গিতে তাকিয়ে বলল, কি আমি গরু? এত বড় ইনসাল্ট! আবির দ্য গ্রেটের এত বড় ইনসাল্ট আজ পর্যন্ত কেউ করেনি। এমন 100 কিলোমিটার সমান ইনসাল্টের পড়তো আর এক মুহূর্ত এখানে থাকা আমার সম্মানের খিলাফ। আমার সম্মান আহত। তাকে এই মুহূর্তে হসপিটালে নিতে হবে চিকিৎসার জন্য। সে আপনি হসপিটালে যান আর চিড়িয়াখানায় বা ইন্দোর সাজতেন যান, সেটা নিতান্তই আপনার ব্যক্তিগত চয়েস। আমাদের তাতে কোনো হস্তক্ষেপ নাই। কিন্তু যাওয়ার আগে বলে যাবেন আমাদের আয়োজনে কমতিটা ঠিক কোথায় কোথায় পেলেন? কোথায় কোথায় নেই তাই বলুন। কমতি হতে হতে শূন্য হয়ে গেছে, পুরো কমতির গোডাউন। বলতে বলতে হলুদ ফাংশন শেষ হয়ে বিয়ে, বাসর, বাচ্চা, নাতিপুতি, তার নাতিপুতি হয়ে যাবে, তাও কমতির গুণতি শেষ হবে না। তাও এই মহাসাগর থেকে যদি কিছু দ্বীপের নাম উল্লেখ করতেন তাহলে ধন্য হতাম। ঠিক আছে শুনুন তাহলে। এই যেমন ধরেন আপনারা ওয়েলকাম জানানোর কোনো আয়োজনই করেননি। এটা সবচেয়ে বড় কমতি। আপনারা তো প্রোটোকলের প্রথম ধাপেই ডাইনোসরের ডিমের মতো বিশাল বিশাল দুটো আন্ডা পাইয়া ফেল মারছেন। আরে ছেলে পক্ষের জন্য ধামাকেদার একটা স্বাগত সমারোহ করাটা তো মেয়ে পক্ষের অতি অনিবার্য কাজ। মিল্ক ছাড়া যেমন মিল্কশেক হয় না, তেমনি স্বাগত সমারোহ ছাড়া কখনো কোনো বিয়ের অনুষ্ঠান হয় শুনেছেন? আরে আমাদের রাজপুত্রের মতো ছেলেটার রাজকীয় স্বাগত সমারোহ না হলে তার হাইট কমে যাবে না। আচ্ছা তাও না হয় অনেক কষ্টে বুকে ক্যাটরিনা কাইফ চাপা দিয়ে বরের ইনসাল্টটা মেনে নিলাম, কিন্তু বরের এই মহাকাশ সমান হ্যান্ডসাম বন্ধুটার ইনসাল্ট কিভাবে মেনে আমরা? আরে এমন দুর্ধর্ষ, পৃথিবী কাঁপানো সৌন্দর্যের ভরপুর বন্ধুর কোনো স্বাগত করার ব্যবস্থাই রাখেননি। এত বড় গোস্তাখি কি মেনে নেওয়া যায়? আরে আর কিছু না হোক অন্তত সখানেক সুশ্রী রমণীদের হাতে একটু ফুলি বর্ষণ করিয়ে দিতেন। সাথে সেই রমণীদের চুমুর বর্ষণও দিলে মন্দ হতো না। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল। আমার আবার বেশি অহংকার নেই, অল্পতেই মানিয়ে নেয় নিজেকে।
সত্যিই কত মহান আপনি। আপনার মহানতা সচক্ষে দেখতে পেরে জন্ম সার্থক আমার। আমি অতি দুঃখিত বিআই সাহেব। আপনি একটু বসেন, আমরা এক্ষুনি আপনার মতো মহান ব্যক্তির স্বাগত করার ব্যবস্থা করছি। ঠিক আছে, ঠিক আছে, এত করে যখন বলছেন তাই মানা করি কিভাবে। আমার আবার কোমল হৃদয় একটুতেই গলে যায়। সত্যি কত কোমল প্রাণ আপনি। আমি এক্ষুনি আপনার জন্য ওয়ার্ল্ড বেস্ট স্বাগত সমারোহের আয়োজন করছি। আপনি বসুন, ততক্ষণে আসছি 5 মিনিট পর। আচ্ছা। আবির চেয়ারে বসল আয়েশি ভঙ্গিতে, পায়ের উপর পা তুলে। আহানা গেল স্বাগত সমারোহের ব্যবস্থা করতে। 5 মিনিট বললেও প্রায় 10 মিনিট পর ফিরল সে। মুখে বিস্তর একটা প্লাস্টিক হাসি ঝুলিয়ে দাঁড়ালো আবিরের সামনে। অমায়িক সুরে বলল, তো বিআই সাহেব তৈরি তো? আপনার স্বাগত সমারোহ একদম রেডি। আই হোপ আপনি অবশ্যই স্যাটিসফাই হবেন। আবির উৎসাহিত কণ্ঠে বলল, আমি তো এবার রেডি। তাহলে নিন। গার্লস, লেটস গো ফর ইট। বলেই একটা রহস্যময় বাঁকা হাসি দিয়ে আবিরের সামনে থেকে সরে গেল আহানা। এবং সাথে সাথে একঝাঁক মেয়ের দল এসে ঘিরে নিল আবিরকে। তাদের দেখে আবিরের আত্মা উড়ে তালগাছের উঁচু ডালে ঝুলে পড়ল। এক লাফে চেয়ারের উপর 2 পা তুলে উঠে বসল সে। আতঙ্কে চোখের মণি ফটাস করে ফেটে যাওয়ার উপক্রম। কারণ তার সম্মুখে আসা নারীগুলো সেরকম না যেমন আবিরের ধারণায় থাকে। ওকে এই মুহূর্তে ঘিরে আছে একঝাঁক হিজড়ার দল। অনাকাঙ্ক্ষিত এই ঝটকার জন্য আবির মোটেও প্রস্তুত ছিল না। বেচারার এখন একদল গুন্ডার হাতে আবদ্ধ অসহায় নারী টাইপ ফিলিং হচ্ছে। ওদের মাঝে একজন 2 হাত উঁচু করে তালি বাজাতে বাজাতে আবিরের কাছে এগিয়ে আসতে আসতে তাদের নিজস্ব ভঙ্গিতে বলল, আয় হায় হায়, এই ছেলে, তুই তো আসলেই অনেক সুন্দর রে। এককারে রসে চুবানো রসগোল্লা একখান। পোলা তো নয়, যেন আগুনের গোলা। আজ তোর সাথে মজা হবে অনেক। শুকনো ঢোক গিলল আবির। অসহায় মুখে ফিচেল হেসে বলল, মজা? না না, এসবের কি দরকার। আমার মাঝে মজা বলতে কোনো ফিচার নেই। রাঁধুনি মশলা দিয়ে রান্না করে খেলেও কোনো মজা পাওয়া যাবে না আমার মাঝে। আর সৌন্দর্যের তো ছিটে ফোঁটাও নেই আমার মাঝে। অণুবীক্ষণযন্ত্র দিয়ে রিসার্চ করেও আমার মাঝে সৌন্দর্যের কোনো জীবাণুও খুঁজে পাবেন না। আরে আমি তো এতই কুৎসিত যে আয়নার সামনে গেলে আয়নাই ফটাস করে ফেটে যায়। বাড়িতে আমার মুখের উপর তেনা দিয়ে ঢেকে রাখি, না হলে মেহমান আসলে ভয় পেয়ে যায়। আপনারা বোধহয় কোনো ভুল বুঝছেন। আমি বরং এখন আসি। হ্যাঁ। বলেই আবির চেয়ার থেকে নেমে কেটে পড়তে চাইল, কিন্তু তার কৌশল সফল হল না। হৃষ্টপুষ্ট গঠনের একজন হিজড়া এসে আবিরের হাত টেনে ধরে বলল, আরে কই যাস পোলা, আয় আইজকা তোর সাথে পাশা খেলমু সোনা। আবির বেচারা করুণ সুরে বলল, আরে না না, আমি তো জীবনে লুডুই খেলিনি কখনো। খেলাধুলা আমার একদমই পছন্দ না। আমাকে যেতে দিন না। বাচ্চে কি জান লোগে কেয়া। কিন্তু আবিরের আকুতি কানে নিল না তারা। আবিরের হাত ধরে টেনে নিয়ে যেতে চাইল। আবির যেতে চাইছে না কোনো মতেই। নিজের ইজ্জত যেন আজ সত্যি সত্যি বিপদের মুখে। আবির যেতে চাচ্ছে না দেখে এবার হিজড়াটি আবিরকে ধরে সোজা কাঁধে তুলে নিল। বেচারা নিজেকে বাঁচাতে হাত পা ছোড়াছুড়ি করে বলছে, ছেড়ে দিন আমাকে।
আপনার ঘরে কি বাপ ভাই নেই? দয়া করে ছেড়ে দিন আমাকে। আপনারা আমার দেহ পাবেন, মন পাবেন না। ওই বিহাইন্নার বাচ্চা বাঁচা আমারে। বিহান ওর অবস্থা দেখে হাসতে হাসতে বলল, নিজের বাস নিজেই ছামলা। আমি কিচ্ছু করতে পারুম না। আমি কইছিলাম আজাইরা ভাব দেহাইতে। অহন ল ঠেলা। আবির নিজেকে আর বাঁচানোর আর পথ পেল না। তারা সবাই সাউন্ড বক্সে পোলাতো নয় একটা আগুনেরই গোলা গান ছেড়ে আবিরকে নিয়ে নাচানাচি শুরু করে দিল। সবাই আবিরকে ঘিরে ধরে এদিক ওদিক টানাটানি করে নাচানাচি করছে। আবির বারবার পালানোর চেষ্টা করেও পারছে না। তারা ধরে ফেলছে। আবিরকে উঁচু করে ধরে সবাই মিলে তার সাথে খেলনার মতো খেলছে। কেউ কেউ তো আবার আবিরের নিতম্বে চিমটি কাটছে। আবিরের নিজেকে গুন্ডাদের কাছে টিজ হওয়ার মতো অসহায়ত্ব ফিল হচ্ছে। বেচারার অবস্থা নাজেহাল। ছেড়ে দে মাকে দে বাঁচি অবস্থা। প্রায় 10-15 মিনিট ধরে এভাবেই টানাহেচড়া করে বেচারা আবিরের নাড়িভুড়ির কিমা বানিয়ে দিল তারা। অবশেষে তালি বাজাতে বাজাতে তারা আবার চলে গেল। আবির চুষে খাওয়া আমের পড়ে রইল নিচে, যেন এইমাত্র তার উপর দিয়ে সিডোর বয়ে গেছে। যুদ্ধে বিধ্বস্ত সৈনিকের মতো হাল তার। তার এই অবস্থা দেখে বাকিদের হাসতে হাসতে গড়াগড়ি। আহানা আবিরের উদ্দেশ্যে বলল, কি বিআই সাহেব, এবার আপনি স্যাটিসফাই তো? এবার নিশ্চয় আমাদের আয়োজনে আপনার কোনো কমতি চোখে পড়ছে না। পড়লে বলবেন। আমরা স্যাটিসফ্যাকশন দিতে অলওয়েজ প্রস্তুত। আবির তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল আহানার পানে। কিছুক্ষণ স্থির দৃষ্টি রাখে। মুখ অন্যদিকে ঘুরিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল খানিক। তারপর আচমকা ঝট করে এক লাফে উঠে দাঁড়াল সে। চুলে হাতের আঙুল ঢুকিয়ে এলোমেলো চুলগুলো পেছনে দিকে সেট করে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে আহানার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে আসতে বলল, না বিআইন সাহেবা, আপনার প্রচেষ্টা যথেষ্ট ছিল। তবে আমি ব্যক্তিটাই একটু ইউনিকত। এত সহজে আমাকে ইমপ্রেস করা যায় না। তাও আপনাকে আরেকটা সুযোগ দিচ্ছি। আপনি তো জানেনই আমি কত মহান। মহানতার সাগর আমার মাথার উপর দিয়েই বয়ে যায়। তাই এবার আমি নিজেই আপনাকে সাহায্য করব। আর বোঝাবো কিভাবে স্যাটিসফাই করতে হয়। বলতে বলতে আহানার সামনে এগিয়ে এলো আবির। আবিরের ভাবসাব সুবিধার মনে হল না আহানার। হালকা ভীতি মনে সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তা হতে দিল না আবির। খপ করে তার হাত ধরে এক ঝটকায় নিজের কাছে এনে দাঁড় করালো আবির। আহানা খানিকটা থতমত খেয়ে গেল। আবির চোখে চোখ রেখে বাঁকা হেসে বলল, কোথায় পালাচ্ছেন মিস বিআইন সাহেবা? আপনি না বললেন স্যাটিসফ্যাকশন দিতে আপনি অলওয়েজ প্রস্তুত। তো না দিয়েই পালাচ্ছেন কেন? বাই দ্য ওয়ে, আপনার এই চিকন কোমরে ঠুমকা লাগালে এই অধম স্যাটিসফাই হতে বাধ্য। বলেই আবির আহানার হাত ধরে ঘুরিয়ে তাকে স্টেজের সামনের ফাঁকা জায়গায় ছুঁড়ে মারল এক প্রকার। ডিজের দিকে ইশারা করে দিল মিউজিক প্লে করার জন্য। মিউজিক বাজতেই আবির আহানার আশেপাশে ঘুরে ঘুরে তাকে টিজ করে করে নাচল আর গাইল। এই পর্যায়ে আহানাও আবিরের জবাব দেয়। হাট। ওদের দুজনের সাথে আরও ছেলে মেয়ে এসে নাচে যোগ দিয়ে ছেলে আর মেয়ে পক্ষের মাঝে একটা ফুল অন ডান্সিং কম্পিটিশন শুরু হয়ে গেল। এক পর্যায়ে সবাই উড়াধুরা নাচা শুরু করে দিল। বিহান ও হিয়ার হাত ধরে নিয়ে এলো ডান্স ফ্লোরে। সবাই নাচ গানে মগ্ন।
নূর সেসব দেখছে হাসিমুখে আর এনজয় করছে। কিন্তু এসবের মাঝে আদিত্য আছে তার মতলব হাসিলে। সবাই নাচগানে মত্ত। সেই সুইয়ে আদিত্যর দুষ্টু হাত পেছনে দিয়ে নূরের শাড়ির ফাঁকে কোমরে চালান হয়ে গেল। আচমকা এহেন কাণ্ডে হকচকিয়ে কেঁপে উঠল নূর। চোখ বড় বড় করে তাকালো আদিত্যর পানে। কোমরে হাতের বিচরণ দ্রুত ঘটছে। নূর করুণ সুরে ফিসফিস করে বলল, কি করছো? ছাড়ো না প্লিজ, কেউ দেখে ফেলবে। আদিত্য হাত তো সরালি না, বরং টুস করে নূরের গালে একটা চুমু এঁটে দিল। নূর চোখের আকার আরো বড় করল। করুণ সুর আরো দৃঢ় করে বলল, তুমি কি পাগল হয়ে গেলে? কেউ দেখলে কি ভাববে? ছাড়ো না প্লিজ। আদিত্য ছাড়ল না, কোমর চেপে নূরকে আরো কাছে আনল তার। রহস্যময় হেসে বলল, তাহলে সবার নজরের আড়ালে যাওয়া যাক। বলেই এক চোখ টিপ মারল আদিত্য। নূর প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে বলল, মানে? জবাব দিল না আদিত্য। আচমকা উঠে দাঁড়িয়ে নূরকে ঝট করে পাজা কোলে তুলে নিল। নূর হড়বড়িয়ে ভীতিগ্রস্ত কণ্ঠে বলল, আরে আরে কি করছো? নামাও প্লিজ। হুশস, কোনো কথা না। তুমিই না বলছিলে কেউ দেখে ফেললে সমস্যা? তো সেটারই সলিউশন করছি। এখন চুপচাপ থাকো। নূরকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আদিত্য তাকে নিয়ে ধীরে ধীরে স্টেজ থেকে নেমে অন্যদিকে চলে গেল। নাচগানে মত্ত পাবলিক আর সেটা খেয়াল করল না। আদিত্য নূরকে নিয়ে আস্তে আস্তে বাসার পেছনে সাইডে এলো। সেদিকে চোখ যেতেই আশ্চর্যান্বিত হয়ে গেল নূরের চোখ মুখ। তার সামনেই দেখতে পেল সে অপূর্ব এক দৃশ্য। এখানে গোলাকার এক ছোট্ট সুইমিং পুলের মতো বানানো হয়েছে। পানির উপরে হাজারো লাল গোলাপের পাপড়ি ছড়ানো। পুলের চারিদিকে সুগন্ধি মোমবাতি জ্বলছে। নূর চমকিত চোখে তাকালো আদিত্যর মুখপানে। আদিত্য মুচকি হেসে বলল, কি ভেবেছিলে আমার অ্যাঞ্জেলের হলুদ বুঝি বাকিদের মতো একঘেয়ে হবে? যেমন হলুদ আমি লাগিয়েছি তেমন হলুদ ধুয়েও আমি দেব। আমার পরীটার হলুদ ধোয়ার ব্যবস্থাও হবে পরীর দেশের মতোই। নূর যেন ভাষা হারিয়ে ফেলল এই মুহূর্তে। আদিত্য তার জন্য এসব কখন করল সে তো টেরই পেল না। লোকটা আসলেই জাদুকর। তার জাদুর মোহনীয়তায় দ্রবীভূত হয়ে তার বুকেই ঢলে পড়ে যেন। আদিত্য তার প্রেয়সীকে নিয়ে আস্তে আস্তে ফুলের পাপড়ি ছড়ানো পানিতে পা রাখল। পানি খুব বেশি না, হাঁটুর কিছুটা উপর পর্যন্ত হয়তো গভীরতা হবে। আদিত্য নূরকে নিয়ে পুলের মাঝে এসে পানির মাঝে পা ভাঁজ করে বসল। বসার দরুন পানি তাদের পেট পর্যন্ত এলো প্রায়। নূর এখনো আদিত্যর বাহু ডোরে। লাজুক মুখটা লুকিয়ে আছে তার বক্ষ মাঝে। আদিত্য নূরের থুতনিতে আঙুল রেখে মুখটা সামনে তুলে ধরল। লজ্জায় তাকানো দায় নারীর। আদিত্যর নজরে নেশার পারদ। ঘোর লাগা কণ্ঠে সে বলল, তাকাও অ্যাঞ্জেল। লাজে ভরা ডাগর ডাগর আখি যুগল মেলে তাকালো নূর। আদিত্যর ওই মাদকতা চাহনিতে নজর পড়তেই সর্বাঙ্গ বুঝি হিম হয়ে এলো নূরের। পাল্লা দিয়ে বাড়ল নিঃশ্বাসের গতি। আদিত্যর তীক্ষ্ণ নজর নূরের কম্পিত অধর পানে। মুখ নামিয়ে আলতো করে অধর ছোয়ালো নূরের কোমল অধরে। কম্পনের শিহরণে চোখ বুজে নিল আবারও নূর। কাঁধ চেপে ধরল শক্ত করে। আদিত্য মাথা তুলল।
হাতের তালুতে পানি নিয়ে প্রথমে নূরের গালের হলুদ ধুয়ে দিলে সযত্নে, আঙুলের আলতো স্পর্শে। চোখ বুজেই রইল নূর। চাওয়ার সাহস কোথায় তার? নিঃশ্বাস ভারী হচ্ছে ক্রমাগত। মুখের পর নূরের হাতের হলুদ ধুয়ে দিল। পা দুটো এবার টান করে শাড়ি একটু সরিয়ে আদিত্যর লাগিয়ে দেওয়া হলুদ পরিষ্কার করতে লাগল পা থেকে। নূরের বেসামাল নিঃশ্বাস বুঝি এবার আটকেই যাচ্ছে। আদিত্যর কাঁধে মুখ গুজল সে। দুই হাতে আদিত্যর দুই কাঁধ খামচে ভারী নিঃশ্বাস ফেলতে লাগলো সে। সেই নিঃশ্বাসের তোর নেশার মাত্রা বাড়ালো আদিত্যর মাঝে। নূরের ভেজা অঙ্গ আর অঙ্গ থেকে আসা হলুদের সুগন্ধ মাতোয়ারা করে দিচ্ছে তাকে। সিক্ত কোমরে আদিত্যর হাতের বিচরণ অনুভব করল নূর। কম্পনের মাত্রা বাড়ল তার। পরপরই কাঁধে আদিত্যর অধরের স্পর্শ পেল নূর। শিহরণে কাঁধ বেঁকে এলো তার। কোমর চেপে আরো নিবিড়ভাবে মেশালো নিজের সাথে নূরকে। কাঁধে অধরের তীব্রতা বাড়ল। খানিক বাদে আদিত্য নূরের কাঁধ থেকে মাথা তুলে এক হাতে নূরের মুখটা সামনে ধরল। চোখ বন্ধ তার। ভারী নিঃশ্বাস আর কম্পিত সর্বাঙ্গ। তিরতির কাঁপছে তার সিক্ত ওষ্ঠদয়ে। ভেজা ঢোক গিলল আদিত্য। নেশায় পাগল সে। মুখ নামিয়ে মিলিত করল দু জোড়া ওষ্ঠদয়ে। মেতে উঠল অধরলীলার খেলায়। কম্পনে দিশেহারা নূরের সর্বাঙ্গ। হাতের মুঠোয় খামচে ধরে আছে আদিত্যর কাঁধের পাঞ্জাবি। আদিত্যর মাদকতা বাড়ছে। যেন কোনো সিন্ধুতে তলিয়ে যেতে নিমগ্ন সে। নূরে আর পারছে না। দম আটকে আসছে তার। সে নিজেকে ছাড়ানোর জন্য সরে আসার চেষ্টা করল। তখন থামল আদিত্য। অধর যুগল আলাদা করে নূরের কপালে কপাল ঠেকিয়ে হাঁপাতে লাগল দুজনেই। নিজেকে খানিকটা ধাতস্থ করে আদিত্য বলল, সরি অ্যাঞ্জেল। একটু বেশিই পাগলামো করে ফেলেছি বোধহয়। কি করব? তোমার এই মোহনীয়তা সব নিয়ন্ত্রণ ভেঙে দিচ্ছে আমার। শুধু আর এই একটা রজনীর দূরত্ব। তারপর তোমাতে বিলীন হবে আমার আমিত্ব। চলবে।